দর্শকের মধ্যরাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমন্ত্রিত অতিথি যারা থাকেন তারা খবর ঘটনাগুলো বিশ্লেষণ করেন। আজ আমাদের সঙ্গে এখন দুজন অতিথি আছেন। দর্শক, শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করি। আমাদের সঙ্গে আছেন গোলাম মুর্তজা, সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত আছেন। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর এই নিয়মিত মধ্যরাতের আয়োজনে। দর্শক, আলোচনা যে বিষয়গুলো নিয়ে করতে চাই সেটি সম্পর্কে একটু ধারণা দিতে চাই, তারপরেই আসলে আলোচনাতে যেতে চাই। প্রধান খবর যেটি, সেটি আজকের মূলত আমাদের আলোচনার বিষয়বস্তু। অনেক প্রত্যাশার পর প্রত্যাশিত টিকা আসলে পৌঁছেছে ভারতের উপহার হিসেবে 20 লাখ ডোজ টিকা পৌঁছেছে বাংলাদেশে। সেই বিষয় নিয়ে মূলত আমরা আলাপ আলোচনা করতে চাই। শিরোনামটি এরকম: ভারত থেকে এলো উপহারের 20 লাখ ভ্যাকসিন, ফেব্রুয়ারির শুরুতেই সারা দেশে প্রয়োগের প্রস্তুতি, মোদীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ। এটি নিয়েই আমরা আলোচনা করতে চাই। দু একটি শিরোনাম আরও জানাতে চাই। সিটি ভোট নিয়ে উত্তপ্ত চট্টগ্রাম, বিএনপি নেতাদের বাসায় পুলিশি হানার অভিযোগ, নিরপেক্ষ নির্বাচনে দরকার কমিশন ও সরকারের সদিচ্ছা, ওয়াশিংটনের সাথে সম্পর্ক বৃদ্ধিতে ঢাকাকে কৌশলী হওয়ার পরামর্শ কূটনীতি বিশ্লেষকদের, মসনদে বসেই ট্রাম্প নীতিতে আনছেন বাইডেন, পরিবর্তন আনছেন বাইডেন। আমরা মূলত টিকা বিষয় নিয়ে কথা বলতে চাই। অনেক সুখবর আসলে। আমরা শুরু করতে চাই অধ্যাপক ডক্টর মিজানুর রহমান আপনাকে দিয়ে। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, এই টিকা আসা না আসা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। মাঝখানে বেশ আলোচনা সমালোচনা শঙ্কাও তৈরি হয়েছিল আসলে। শেষ পর্যন্ত টিকা আসলো, বেশ মানে স্বস্তির বিষয় বাংলাদেশের জন্য। অনেক দেশই কিন্তু এখনও টিকা পায়নি, সেই জায়গায় বাংলাদেশ টিকা পেয়েছে এবং শেষ সপ্তাহে আরও 50 লাখ ডোজ টিকা আসবে বাণিজ্যিক যে চুক্তি রয়েছে ভারতের সঙ্গে, সেরাম ইনস্টিটিউটের সঙ্গে। সব মিলিয়ে কতটা আশাবাদী আপনি আসলে এখন টিকা নিয়ে আসলে, অধ্যাপক ডক্টর মিজানুর রহমান? ধন্যবাদ। ইতিমধ্যে জানেন যে আজকে 20 লক্ষ ডোজ টিকা আমাদের দেশে এসে পৌঁছেছে, যেটা উপহার। এটা আমাদের ক্রয়কৃত যে টিকা, অলরেডি 3 কোটি টিকার জন্য যে অর্ডার দেয়া আছে তার অতিরিক্ত এটা শুভেচ্ছা স্বরূপ পাঠিয়েছেন, যেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে যে সামিট হয় তখনই এই ধরনের একটা ইঙ্গিত নরেন্দ্র মোদী দিয়েছিলেন যে যখনই ভারতে টিকা পর্যাপ্ত হবে এটা বাংলাদেশে পাবে। আর ভারতের একটা পররাষ্ট্র নীতিতে যেটা নরেন্দ্র মোদী বলে আসছিল, পড়োশি, যেটা নেইবারহুড ফার্স্ট, মানে পড়োশি পয়লা। তো এইটা অনেক সময় প্রতিফলন আমরা দেখছিলাম না এবং আমরা অনেকেই সমালোচনা করছিলাম এবং আন্তর্জাতিকভাবেও এটা আসছিল যে আশেপাশের প্রতিবেশী দেশগুলোর সাথে ভারত যে বলছিল নেইবারহুড ফার্স্ট, এইটার কোনো প্রতিফলন দেখা যাচ্ছিল না, বরং আস্তে আস্তে সম্পর্ক শীতল হচ্ছিল। তো আমার মনে হয় ভারত এই সুযোগে এইটা একটা গ্রেসার যে এটা দেখালো যে হ্যাঁ, তারা আসলে প্রতিবেশীকে গুরুত্ব দেয়। পৃথিবীর অনেক দেশের সাথে অ্যাস্ট্রাজেনেকা বা সেরাম ইনস্টিটিউটের যে চুক্তি বা আগের থেকে ক্রয়, সব কেউ এখনো পুরোপুরি টিকা পায়নি, কিন্তু তার মধ্যে বাংলাদেশ পেয়ে গেছে। এটা হয়তো আমি বলবো কূটনীতিক দিক থেকে ভারতের একটা সফলতা। একটা তো বন্ধুত্বের নিদর্শন, আরো একটা ব্যাপার কিন্তু আছে যে কোনো কূটনীতিক প্রচেষ্টার পেছনে প্রত্যেকেরই স্বার্থ থাকে। একটা তো হচ্ছে প্রতিবেশীর সাথে সুসম্পর্কের বিষয়টা ভারত দেখাতে পারলো, আর আরেকটা ব্যাপার হচ্ছে ভারত যতই তার জনগণকে টিকা দেয়, সুরক্ষিত করুক টিকা দিয়ে, সে যদি প্রতিবেশী, বিশেষ করে বাংলাদেশ, নেপাল, ভুটান, এই 3 দেশের লোককে যদি টিকার মানে সহায়তা না করে, তারা যদি টিকা থেকে বাদ পড়ে যায়, তাহলে ভারত সুরক্ষিত হতে পারবে না। কারণ আমাদের যে ক্রস বর্ডার যে মুভমেন্ট, আপনি কিছু তো পাসপোর্ট দিয়ে হয়, কিন্তু এর চেয়ে বেশি লোক আসা যাওয়া করে কিন্তু দুই পক্ষে। ভারতের প্রচুর লোক বাংলাদেশে কাজ করে, বাংলাদেশের প্রচুর লোকের আত্মীয় স্বজন আশেপাশে আছে, মসজিদ শেয়ার করে, মন্দির শেয়ার করে বর্ডার এলাকায়। অতএব আপনি ভারত নিরাপদ হতে চাইলে বাংলাদেশকে নিরাপদ করতে হবে, অন্তত এই প্যান্ডেমিকের এই ক্ষেত্রে। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছে, আমরাও এটার ধন্যবাদ জানাই। জি, অনেক ধন্যবাদ। জি, ডক্টর মিজানুর রহমান, আসবো নিশ্চয়ই আপনার কাছে। আবারও গোলাম মুর্তজা, যে বিষয় নিয়ে আরেকটু আলোচনার প্রয়োজন আছে, এই বিষয়টি এখন বড় চ্যালেঞ্জ আসলে, সেই বিষয় নিয়েই আপনার কাছে জানতে চাই। টিকা তো আসলে আসলো, ব্যবস্থাপনার জায়গাটায় কতটা প্রস্তুতি দেখছেন? বলা হচ্ছে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ফেব্রুয়ারি থেকে আসলে গণহারে টিকা দেয়া হবে আসলে অগ্রাধিকার ভিত্তিতে সারা দেশেই। তার আগে ঢাকার 4টি হাসপাতালে ট্রায়াল হবে, তারপরে আসলে টিকা দেওয়া শুরু হবে। সেই জায়গাটি, প্রস্তুতির জায়গাটা কতটা সন্তোষজনক মনে হচ্ছে আপনার কাছে?
গোলাম মুর্তজা। জি ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যেহেতু মুস্তাক ভাই আছেন, সুতরাং জি। মুস্তাক ভাই আরো ভালো করে প্রস্তুতির জায়গাটা বলতে পারবেন। মুস্তাক ভাইকে আমি দেখছি, আমি আসবো সেই জায়গাটাতে। জি জি। প্রথমত কথা, ছোট করে আমি 2-3টা প্রসঙ্গ একটু বলতে চাই। প্রথমত কথা, যে বাংলাদেশ যে অতি দ্রুত গতিতে ভারতের উপহার হিসেবে 20 লাখ ডোজ টিকা পেয়ে গেল, এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, খুব ভালো ব্যাপার। অবশ্যই ভারত যে বাংলাদেশকে বন্ধুত্বের উদাহরণ স্বরূপ এই যে টিকা দিল উপহার, এবং পরবর্তীতে বাংলাদেশ যেটা কিনবে সেটাও পাবে, এটা অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্কের প্রমাণ ভারত দিল। একটা প্রচারণা যে আমাদের এখানে ছিল, তার কিছু দৃশ্যমান সত্যতাও হয়তো ছিল, যে ভারত শুধু নেয়, ভারত বাংলাদেশকে দেয় না। কিন্তু এই জায়গাটিতে ভারতীয় দৃষ্টিভঙ্গিরও যে পরিবর্তন হচ্ছে, এবং ভারত যে বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে এবং গুরুত্ব দিয়ে যে একটা বন্ধুত্বের প্রমাণ দিচ্ছে, এই টিকা বাংলাদেশকে দেয়া তার একটা নজির। এটা আমি এই জন্য বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের পক্ষ থেকে অবশ্যই ভারতকে আমরা ধন্যবাদ দেব। এটা একটি দিক। দ্বিতীয়ত দিক আসলো, আপনি যেটা বলছেন ব্যবস্থাপনার জায়গাতে, বাংলাদেশের ব্যবস্থাপনার জায়গাতে, বাংলাদেশের টিকা ব্যবস্থাপনার জায়গা দুর্বল বা ব্যবস্থাপনা নেই, আমি সেই কথা বলছি না। কিন্তু বাংলাদেশের এই ব্যবস্থাপনা যারা করবে, স্বাস্থ্য মন্ত্রণালয়, এই স্বাস্থ্য মন্ত্রণালয় একটা আস্থাহীনতার প্রতীকে পরিণত হয়েছে গত এই কোভিড মহামারীর এই সময়কালে। স্বাস্থ্য মন্ত্রণালয় যখন বলে যে আমরা সম্পূর্ণ প্রস্তুত, যারা শোনে, দেশের মানুষ, সচেতন অসচেতন মানুষ যারা শোনে, তারা তখন হাসে। স্বাস্থ্যমন্ত্রী যখন কথা বলে, তখন তারা মনে করে যে এটা নিশ্চয়ই কোনো একটা রসিকতা, তখন মনে করে যে নিশ্চয়ই এর মধ্যে অন্য কোনো কিছু আছে, না থাকলে বলবে কেন। এখন এই যে মানুষের আস্থাহীনতা যে স্বাস্থ্য মন্ত্রণালয় তৈরি করেছে, এর কারণটা কি? আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন, বাংলাদেশ যে জানুয়ারি মাসের শেষ দিকে গিয়ে টিকা পাবে, ভ্যাকসিন পাবে, এটা তো সরকারের মন্ত্রীরাই সবচেয়ে জোর দিয়ে বলেছে। পাবে কি পাবে না সেটা নিয়ে তর্ক বিতর্ক ছিল, কেউ কেউ সমালোচনা করেছে, আমরাও সংশয় প্রকাশ করেছি আদৌ পাবে কিনা। কিন্তু টিকা বাংলাদেশ পেয়েছে, কারণ বাংলাদেশের মন্ত্রীরা জানতো তারা পেবে। কিন্তু টিকা তারা জানুয়ারি মাসের শুরুতে পাবে, কিন্তু মহড়া কেন এখন থেকে শুরু করতে চাচ্ছে? পরিকল্পনা নাই কেন? পরিকল্পনায় এত অদূরদর্শিতা, এত দুর্বলতা কেন? নিবন্ধন কেন 26 তারিখ থেকে শুরু হবে? নিবন্ধন কেন আরো 1 মাস আগের থেকে শুরু হলো না? এই যে জায়গাগুলো, এটা হচ্ছে একটা আস্থাহীনতায় পরিণত হয়েছে। আমি শেষ করবো আমার বক্তব্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আস্থাহীনতা যা কিছুই হোক না কেন, টিকা পৃথিবীর মানুষের জন্য একটি অপরিহার্য বিষয়। ভ্যাকসিন আপনাকে নিতেই হবে। করোনা থেকে বাঁচার জন্য বাংলাদেশ যে অতি সহজে এই সেরাম ইনস্টিটিউট যেটি তৈরি করছে, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা যৌথ উদ্যোগে যেটি তৈরি হয়েছে, এবং সেটা যখন ভারতে উৎপাদিত হচ্ছে, সেই ভ্যাকসিনটি বাংলাদেশ যে অনেক কম মূল্যের কথা যে আমি পরে আসছি, মূল্য কম নয়, অনেক সহজে বাংলাদেশ যে পেয়ে যাচ্ছে, এটা বাংলাদেশের মানুষের জন্য একটা আস্থার ব্যাপার, বাংলাদেশের মানুষের একটা সৌভাগ্যের ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে, এই আস্থাহীনতা কেন, এই নেগেটিভ প্রচারণা কেন, যে এই টিকা কার্যকর না, এই টিকা নিলে অমুকটা হবে, এই টিকার মধ্যে অমুকটা আছে, এই প্রচারণা কেন? এই প্রচারণার একটা প্রধানতম কারণ হচ্ছে, ভারত বিষয়ে বাংলাদেশের যে প্রচলিত রাজনীতি, তার একটা ভূমিকা আছে এই জায়গাটিতে। আরেকটা ভূমিকা আছে সরকারের মন্ত্রীরা, সরকারের নীতি নির্ধারকরা যে অসংলগ্ন কথা বলেন, সেই কথার একটা প্রতিফলন আছে এখানে। আমাদের এখন দায়িত্ব, গণমাধ্যমের দায়িত্ব, রাজনীতিবিদদের দায়িত্ব, নাগরিক সমাজের দায়িত্ব, টিকা বিষয়ক যে প্রপাগান্ডা আছে, টিকা বিষয়ক যে নেগেটিভ প্রচারণা আছে, সেই প্রচারণাগুলো বন্ধ করা বলতে আইন করে মানুষকে ধরপাকড় করে বন্ধ করা নয়। এর পক্ষে এক ধরনের সচেতনামূলক প্রচারণা দিয়ে মানুষকে বুঝাইয়ে, এবং আমাদের নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন তাদের কাছে অনুরোধ করব, যেমন জো বাইডেন টিকা নিয়েছেন প্রকাশ্যে, এখন আমাদের নীতি নির্ধারকদের কে নেবেন কে নেবেন না আমরা সেটা বলতে পারি না, প্রধানমন্ত্রী আগে নেবেন কি নেবেন না সেটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। কিন্তু একজন নাগরিক হিসেবে আমরা মনে করি যে আমাদের এই নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন, যারা এই ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত, তারা জন আস্থা ফিরিয়ে আনার জন্য একটা রাজনীতিবিদরা, মন্ত্রীরা প্রকাশ্যে তারা এরকম একটা উদ্যোগ নিতে পারেন কিনা একটু ভেবে দেখতে পারেন, যে এই উদ্যোগ নিয়ে মানুষকে বোঝানো যে দেখেন এই টিকাটা যে ভালো, এই টিকাটা যে উপকারী, আমরা নিজেরাও নিচ্ছি। আমি অর্থমন্ত্রীকে অভিনন্দন জানাই যে অর্থমন্ত্রী নিজে বলেছেন তিনি এই টিকা প্রথমে নেবেন। অর্থাৎ এই প্রোপাগান্ডার বিপক্ষে টিকার একটা বিজ্ঞান ভিত্তিক
সাধারণ জনমানুষের ভেতরে আস্থা তৈরি হয়, এরকম একটা প্রচারণা। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। গোলাম মুর্তজা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, ডাক্তার মোস্তাক আহমেদ, উপদেষ্টা আইডিসিআর। আপনি কোভিড-19 নিয়ে দীর্ঘদিন ধরে শুরু থেকে আসলে খুবই ওতপ্রোতভাবে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে জড়িত আছেন। ডাক্তার মোস্তাক আহমেদ, আপনার কাছ থেকে একটু পরিষ্কার হতে চাই, যে প্রশ্নটি আসলে গোলাম মুর্তজার কাছে করেছিলাম, যে টিকা তো আসলে আসলো খুবই সুসংবাদ বাংলাদেশের জন্য, এবং সেটি প্রত্যাশিত টিকা আমরা শেষ সপ্তাহে আসলে পেলাম, দ্রুত পেলাম। আসলে সেই জায়গায় মানে ব্যবস্থাপনা এখন কি হবে, সেই ব্যবস্থাপনা একই সঙ্গে আমরা আসলে কতটা প্রস্তুত সারা দেশে টিকা দেওয়ার জন্য? ডক্টর মোস্তাক হোসেন, মিউট করেন, আনমিউট করতে হবে। মুস্তাক ভাই, আনমিউট করতে হবে, আপনাকে শুনছি না আমরা, প্লিজ। ঠিক আছে। ধন্যবাদ আপনাদেরকে। জি জি। ব্যবস্থাপনার প্রথম ধাপ হচ্ছে একটা পরিকল্পনা করা, ন্যাশনাল ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট প্ল্যান। সেটা করা হয়েছে বেশ আগেই, যদিও বলা হয়েছে যে বৈজ্ঞানিক তথ্য এবং বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে এটা সবসময় পরিবর্তনশীল। যেমন আমরা প্রথমে ভেবেছিলাম 1 মাস পরে দ্বিতীয় ডোজ দেবো, এখন সেটা 2 মাস করা হয়েছে, কারণ বৈজ্ঞানিক তথ্য আসছে যত দেরি করা যাবে 12 সপ্তাহ পর্যন্ত, তত এটা এফেক্টিভ হবে। এবং সেই কারণে আমরা 50 লাখ যে টিকা আসার কথা, সেটাকে আমরা দুভাগ করে অর্ধেক 25 লাখ করে দেওয়ার কথা ছিল, এখন আমরা 50 লাখ পুরোটাই দেওয়ার পরিকল্পনা করেছি। এভাবে বিভিন্ন পরিকল্পনাগুলো বিকশিত হচ্ছে পরিস্থিতির সাথে, এবং তার মধ্যে অতি দ্রুত 20 লাখ টিকা আগেই চলে এসছে। কাজেই সেই পরিকল্পনা একটু সংশোধন করে আমরা সেই সময়ের আগেই এই টিকাটা প্রয়োগ করবার জন্য পরিকল্পনা করা হচ্ছে। দেখুন, কোনো প্রস্তুতি পরিকল্পনায় আগে থেকে শতকরা 100% করা অসম্ভব, এটা দাবি করাটা ঠিক না। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিভিন্ন দেশের যে অভিজ্ঞতা, সবগুলো মিলিয়ে প্রতিনিয়ত পরিবর্তন আনছি, এবং আমাদের যারা কর্মী বাহিনী তারা সেই সব বিষয়ে জানছে। এবং আমাদের দেশে একটা অ্যাডভান্টেজ আছে উন্নত দেশের চাইতে, যে আমাদের দেশে টিকা দেবেন তারা কিন্তু টিকা দিতে অভ্যস্ত, অর্থাৎ স্বাস্থ্য কর্মীরাই টিকা দেবেন। এবং প্রথম পর্যায়ে স্বাস্থ্য প্রতিষ্ঠানে অর্থাৎ হাসপাতালগুলোতে টিকা দেওয়া হবে, এবং একদম প্রথমে আমাদের স্বাস্থ্য কর্মীরা দেবেন। জনাব গোলাম মুর্তজা বলছিলেন যে অনাস্থার কারণে সারা পৃথিবীতেই প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মী 2টি কারণে দিচ্ছেন। একটা হচ্ছে স্বাস্থ্যকর্মীরা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, তারা আক্রান্ত হচ্ছেন, তারা প্রতিদিন রোগীদের কাছে আসছেন, এটাই তাদের পেশাগত দায়িত্ব, আর তাদের কাছ থেকে অসংখ্য মানুষ সংক্রমিত হওয়ার একটা ঝুঁকি থাকে, সুপার স্প্রেডার ইংরেজিতে বলা হয়। কাজেই তাদেরকে দেওয়া এই দুটো কারণ। আরেকটা কারণ হচ্ছে যে সাধারণ মানুষের কাছে এটা প্রমাণ হয়ে যাবে, চিকিৎসকরা যখন নিজেরা নিচ্ছেন ভ্যাকসিনটা, তারা নিশ্চিত হয়ে নিচ্ছেন, এবং চিকিৎসকরা আরো ভালো বলতে পারবেন শরীরে কি কি সমস্যা হতে পারে, যেটা প্রতিটি টিকাতেই কিন্তু শারীরিক কিছু সমস্যা হতে পারে। সামান্য কিছু সংখ্যক লোকের মধ্যে সাধারণ মাথা ব্যথা, সাধারণ জ্বর, যে টিকাটা দেওয়া হবে সেখানে ফুলে যেতে পারে, ব্যথা হতে পারে, এমনকি ঘাও হতে পারে যদি টিকাটা ঠিকভাবে না দেওয়া হয়। লাখে একজন বা 10 লাখে একজনের মধ্যে গুরুতর প্রতিক্রিয়া হতে পারে, সেটাও কিন্তু অ্যানাফাইলেকটিক শক, অর্থাৎ একটা অ্যালার্জিক রিয়াকশন, সেটাও কিন্তু স্টেরয়েড ইনজেকশন দিয়ে খুব দ্রুত সারিয়ে ফেলা যায়। এবং আমাদের স্বাস্থ্যকর্মীরা যারা টিকা দিয়ে থাকেন প্রতি বছর, এই কিছুদিন আগে হামের টিকা দেওয়া হয়ে গেল, সেসব ওষুধ মজুদ করাই থাকে বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে। ডাক্তার মোস্তাক হোসেন, আমি একটা বিষয় একটু পরিষ্কার হতে চাই। বলা হচ্ছে যে ঢাকার 4টি হাসপাতালে করোনা ভাইরাসের টিকা ট্রায়াল হবে, তারপরে আসলে চূড়ান্তভাবে প্রয়োগ শুরু হবে। জেলা উপজেলার বিষয়ে কি ধরনের সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়েছে? ট্রায়াল কথাটা বলছিল, ট্রায়াল কথাটা ঠিক না। ট্রায়াল হলো একটা মানে মহড়া, যেখানে সত্যিকার জিনিস দেওয়া হয় না। এটা কিন্তু সত্যি টিকা দেওয়া হবে, কিন্তু এটা পর্যবেক্ষণ করা হবে। দুটো, একটা হচ্ছে সাংগঠনিক যে বিষয়টা, সাংগঠনিক বিষয়টা ঠিকঠাক আছে কিনা, যেটা জেলা উপজেলায় বিস্তৃত হবে এর পরবর্তী পর্যায়ে। আর একটা হচ্ছে শারীরিক কোনো সমস্যা হয় কিনা সেটি পর্যবেক্ষণ করা। আসলে এই পর্যবেক্ষণটা কিন্তু সবসময় চলবে। স্বাস্থ্যকর্মীরা দেওয়ার পরে 5-7 দিন দেখতে হবে, আর যারা এরপরে টিকা পাবেন, অগ্রাধিকার প্রাপ্ত গ্রুপ এবং সর্ব জ্যেষ্ঠ যারা আছে 80 বছর বয়সের উপরে, তারা প্রায় একই সময় তারা পাবেন। এটা প্রত্যেকটা রোগী যারা টিকা পাবেন, রোগী বলা ঠিক না, তারা সবাই সুস্থ মানুষ, কারণ যারা বিছানায় পড়ে আছেন এবং হাসপাতালে আছেন, যে কোভিড হোক বা অন্য কোনো কারণে, তাদেরকে টিকা দেওয়া হবে না। এবং আপনারা জানেন যে গর্ভবতী নারী, 18 বছর বয়সের নিচে বা যে নারী সদ্য সন্তান প্রসব করেছেন, দুধ খাওয়াচ্ছেন বাচ্চাকে, তাদেরকে টিকা দেওয়া হবে না। কাজে এইটা প্রত্যেকটা রোগীকে সামান্য মাথা ব্যথা হলেও সেটাকে মানে ডকুমেন্টেড করার সিদ্ধান্ত আছে। এই জন্য বলা আছে ভারতে এত লোক,
এই 400 লোক, কয়েক লাখ লোকের মধ্যে কিন্তু তারা হয়তো কারো মাথা ব্যথা, কারো মাথা ঘুরে পড়ে গেছে, কারো ব্যথা হয়েছে, গুরুতর প্রতিক্রিয়া একজন হয়েছিল, অনেকের রক্ত দেখলে হয়তো তারা মূর্ছা যান, সেরকম একজন হঠাৎ করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, তাকে সঙ্গে সঙ্গে আইসিইউতে নেওয়া হয়েছে, আইসিইউ থেকে কিছুক্ষণ পরে সে কিন্তু সুস্থ হয়ে বেরিয়ে বাড়ি চলে গেছে। কাজে এগুলো কিন্তু প্রত্যেকেই পর্যবেক্ষণ করা হবে, এগুলো ডকুমেন্ট করা হবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেওয়া হবে এবং টিকা যারা তৈরি করেছেন সেই কোম্পানিকে দেওয়া হবে, কারণ ক্লিনিক্যাল ট্রায়াল 2 বছর হওয়ার কথা, সেখানে মাত্র 6 মাস হয়েছে। কাজে যারা টিকা পাচ্ছেন তারাও কিন্তু একটা বৃহত্তর সামাজিক ট্রায়ালের অংশ হিসেবে, এই জন্য আমাদের যে সম্মতিপত্র সেখানে বলা আছে যে আমরা গবেষণা অংশীদার হতে রাজি আছি। এই গবেষণা কিন্তু এই গবেষণা যারা টিকা নেবেন তাদের জেলা উপজেলায় আসলে কিভাবে টিকা যাবে এবং কিভাবে দেয়া হবে সেই জেলা উপজেলায়, ঢাকাতে তো সামান্য কয়েকজনকে দেওয়া হবে এবং যারা এগিয়ে আসবেন, বিভিন্ন পেশা নেতৃবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী নেবেন কিনা তিনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। আমার ধারণা যখন বিভিন্ন জনগণের কাছ থেকে কথা আসছে, প্রথম দিকে সিদ্ধান্ত হয়েছিল যে যারা বা দেশের সর্বোচ্চ নির্বাহী তারা নেবেন, কিন্তু আবার সমালোচনা হচ্ছে যে শক্তিমান লোকদের যে টিকা আসলো সাধারণ মানুষ কোথায় থেকে পাবে। এখন সাধারণ মানুষ থেকে যারা উঠে আসা তারা পাবেন, এখন সমালোচনা করা হচ্ছে কেন যারা সর্বোচ্চ কর্তৃপক্ষ তারা নিচ্ছেন না। কাজে এরকম একটা ঘোড়ার পিঠে গাদার পিঠে ঘোড়া এরকম চলবে। কাজেই মাননীয় প্রধানমন্ত্রী প্রথম টিকা নেবেন কি নেবেন না এই কথা শেষ কথা বলার সময় আসেনি বলে আমার ব্যক্তিগত ধারণা। যাই হোক, ঢাকাতে কয়েকটা হাসপাতালে দেওয়ার পরে এরপরে যে 50 লাখ টিকা আসবে সেই টিকাটা আপনার জেলাতে চলে যাবে, সোজা জেলাতে চলে যাবে এবং সেই জেলাতে চিকিৎসা যে প্রতিষ্ঠান সেখান থেকে চিকিৎসা কর্মীরা দেবেন এবং চিকিৎসা কর্মীরা দেওয়া শেষ হলে তার পরবর্তী পর্যায়ে আমরা উপজেলা পর্যায়ে এবং জেলা থেকে উপজেলা পর্যায়ে চলে যাবে, সেখানে হচ্ছে চিকিৎসা স্বাস্থ্যকর্মীরা দেবেন। এরপরে দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে উপজেলা পর্যায়ে সে থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্র, পরিবার কল্যাণ কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিক সেখানে যাবে। এভাবে বিভিন্ন স্তরের অভিজ্ঞতা সঞ্চয় করে সেখান থেকে যদি কোনো কিছু কোনো ঘাটতি থাকে সেই ঘাটতিটা মোকাবেলা করে সেই ঘাটতিটা সংশোধন করে পরবর্তী বৃহত্তর পর্যায়ে যাবে। এইভাবে ধাপে ধাপে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, যাকে আপনি মহড়া বলতে পারেন। মহড়া আমি বলতে রাজি এই কারণে, কারণ সত্যিকারের টিকা দেওয়া হবে, মহড়াতে সত্যিকারের টিকা দেওয়া হয় না। আমরা পর্যবেক্ষণ করে করে পরবর্তী পর্যায়ে যাচ্ছি। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। আসতে চাই, নিবন্ধন করতে হবে, অ্যাপস তৈরি হচ্ছে, নিবন্ধন করতে হবে, কিন্তু সবাই তো আসলে অনলাইনের আওতায় নেই। তাদের কি হবে মনে হয়, সেই বিষয়টি কতটা আমলে নেওয়া হচ্ছে বা সেই জায়গাটায় কি ধরনের প্রত্যাশা থাকবে আপনার? আমার মনে হয় এগুলো খুব একটা বড় সমস্যা হবে না, কারণ অনলাইনে এগুলোতে অনেক কিছুতেই মানুষ এখন অভ্যস্ত। আর মোস্তাক ভাই যেটা বললেন, আসলে আমাদের যে প্রিপারেশন, আপনার গত এই কোভিড এর মধ্যেই কিন্তু 1.5 মাসে আমরা গত মাঝখানে আমরা 1.5 কোটি বাচ্চাকে টিকা, হামের টিকা কিন্তু আমরা দিয়েছি। 1.5 কোটি বাচ্চার সাথে আরো অভিভাবক গেছে, মনে করেন না 2 জন করে গেল, আরো মানে 3 কোটি, অর্থাৎ 7.5 কোটি লোকের টিকা দেওয়ার যে মহড়া বলেন, এগুলো কিন্তু আমাদের একটা প্র্যাকটিসের মধ্যে আছে। আর যেটা হতে যাচ্ছে এটা মহড়া না, এটা হবে পরীক্ষামূলক ভাবে, অর্থাৎ পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হবে। সমস্যা আমি মনে করি এগুলো না, সমস্যা হবে গুজব এবং বিশেষ করে প্রতিক্রিয়াশীল একটা গোষ্ঠী সবসময় থাকে। আপনি দেখেন সেরাম ইনস্টিটিউটকে বলতেছে শ্রীরাম ইনস্টিটিউট, অর্থাৎ এটা হিন্দুদের একটা শ্রীরাম মন্দির থেকে এটা আসতেছে, এটা গ্রহণ করবে কিনা। আপনি মুর্তজাই ভাই বলছেন এগুলো জেল তেল দেয়া যাবে না। আমি তো মনে করি এগুলোকে, এই মৌলবিকতগুলোকে আগে জেলে না ঢুকাইয়া আপনি এই কার্যক্রম সম্পাদন করতে পারবেন না। দে শুড বি ইন জেল। আর ওখানে বলতেছে একটা ভাইরাস ঢুকাই দেওয়া হবে, এটার মধ্যে একটা সিপস ঢুকাই দেওয়া হবে, এগুলো ওই ইব্রাহিম মালোনা থেকে আরম্ভ করে বিভিন্ন মালোনা। আপনি সেরাম ইনস্টিটিউটকে যারা সিরাম ইনস্টিটিউট বলতেছে, অ্যালার্জি 2 প্রকার হবে। একটা হচ্ছে যাদের শারীরিক অ্যালার্জি আছে তাদের প্রতিক্রিয়া হতে পারে। ফার্মাসিতে নাকি পড়ানোর সময় শুরুতে বলে যে ওষুধের কোনো রিঅ্যাকশন নাই, এটার কোনো অ্যাকশনও নাই, রিঅ্যাকশন একটা হবেই, এটা একটা স্বাভাবিক ব্যাপার, সারা পৃথিবীতে ইয়া হয়। কিন্তু আমাদের এখানে আরেকটা অ্যালার্জি আছে, সেটা হচ্ছে ভারতীয় অ্যালার্জি। মনে করেন যে টিকা মানে আমাকে দিলে যে পরিমাণ অ্যালার্জি হবে, জাফরুল্লাহ ভাই, বিপিনুর অথবা মাহমুদুর মান্নাকে দিলে কিন্তু বেশি অ্যালার্জি হয়ে যাবে। কারণ ওরা মানুষ অনেক সময় দেখেন যশোরে পুরো স্কুল ধরে সব বাচ্চা সেন্সলেস হয়ে গেছে। এটা হলো মানসিক ভাবে অসুস্থ হওয়ার যে একটা প্রবণতা। আমার মনে হয় এই যখন মোস্তাক ভাই এটা জড়িত আছেন, পরীক্ষামূলক ভাবে যখন দেয়া হবে, কোন অবস্থাতে ওই যে
ভারত অ্যালার্জি যে লোকগুলো আছে এদেরকে দিলে কিন্তু ওরা একটা নাটক তৈরি করবে। এই আমি বললাম তো, আপনি নিয়ে দেখেন জাফরুল্লাহ ভাইকে আর আমাকে দেন, দেখবেন জাফরুল্লাহ ভাই বলবে যে কেমন জানি লাগতেছে ইন্ডিয়ান টিকায়, অথবা মাহমুদুর রহমান মান্নাকে দেন, তারও এরকম লাগবে। আমি বলতেছি এই লোকগুলোকে পরিহার করতে হবে এবং এদেরকে তাহলে অন্য টিকা এনে দেন, ওই যে আপনার বহু দামি টিকা যেগুলো আছে সেগুলো নিয়ে আসেন। কিন্তু সেরাম ইনস্টিটিউট টিকা দিলে ওই শারীরিক অ্যালার্জির সাথে মানসিক অ্যালার্জি কাজ করবে। জি। মানে কত রকমের প্রচারণা হচ্ছে আপনি চিন্তা করতে পারবেন না এর বিরুদ্ধে। তবে আমি মনে করি বাংলাদেশের লোক মানে টিকা বান্ধব, বাংলাদেশ না, কিন্তু একটা বিষয় জানতে চাই অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, একটা বিষয় তো ঠিক যে আমরা কি আসলে মানে টিকার জায়গাটাই সচেতনতা বৃদ্ধির জন্য খুব বেশি কার্যক্রম সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, কিংবা স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত? নিয়ে বহুবার আমরা সব লোক জানে ঠিক এটা নিয়ে। আজকে 6 মাস যাবত সারাক্ষণ টক শো হচ্ছে, টিকা টিকা টিকা। মোস্তাক ভাই ইতিমধ্যে 250 টক শো করছে এই টিকা নিয়ে। আমি বলছি এগুলা খুব ভালো করে জানে, বুঝে শুনে কতগুলো লোক এর বিরুদ্ধে কাজ করবে, এদেরকে আগে জেলে ঢুকাইতে হবে, তারপরে কাজ। অথবা এই যে মৌলবী কয়টা আছে যেগুলা এবং অ্যালার্জিক যে লোকগুলো আছে বিভিন্ন রকমের মানে উস্কানি দিবে। এবং এই আমি তো মনে করি যে আমাদের টিকা এখন পাওয়ার সমস্যা না, সমস্যা হবে শেষ পর্যন্ত পুলিশ দিয়ে ধরে এনে মানুষকে টিকা দেওয়া লাগে কিনা। কারণ কিছু লোকের মধ্যে এমন ভীতি সঞ্চার করে ফেলছে অলরেডি যে আজকে ভুয়া খবর, মানে ভারতে নাকি 4-5 জন মরে গেছে, অমুক জায়গায় মরে গেছে, অমুক জায়গায় একজনের মুখ পাকা হয়ে গেছে। এইগুলো এই যে অবস্থাটা এইটাকে প্রতিহত করতে হবে, এই গুজব গুলাকে দমন করতে হবে। আর আমাদেরকে এই যে বিশেষ করে ধর্মীয় আলেম ওলামা যারা আছে, যাদের ওই অ্যালার্জিটা নাই, মানে মানসিক অ্যালার্জি নাই, তাদেরকে দিয়ে এই কাজগুলো করাতে হবে। এটা এখন আর এই মোস্তাক ভাইয়ের মতন এক্সপার্টরা বললেও হবে না। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা একটু গোলাম মুর্তজা আপনার কাছে শুনতে চাই। গোলাম মুর্তজা, এগুলো তো যেগুলো অধ্যাপক ডক্টর মিজানুর রহমান বলছিলেন, এগুলো তো আসলেই একটা বড় চ্যালেঞ্জ সরকারের জন্য। কারণ গুজব, নকল টিকা, তারপরে আরো অনেক বিষয় আছে আসলে, যে এখন যে আস্থাহীনতার কথা আসছে। এবং আগে যেটা ছিল যে টিকার যখন প্রাথমিকভাবে যখন আসলে টিকা প্রস্তুত হচ্ছিল বিভিন্ন জায়গায়, তখন তো এই খবরগুলো বেশি মানে প্রচারিত হচ্ছিল। এখন যেটি হচ্ছে যে দেখা গেল যে যেটা মোস্তাক হোসেন বলছিলেন, যে 2-1টি পার্শ্ব প্রতিক্রিয়া হলে সেটি অনেক ফলো করে প্রচার হচ্ছে, মানুষের মধ্যেও একরকম নেতিবাচক প্রভাব পড়ছে। সরকারের আসলে বাড়তি কোনো রকম পদক্ষেপ আশা করেন কিনা, সব মিলিয়ে এই জায়গায় আস্থা যাতে মানুষ পায়? আমি বাড়তি পদক্ষেপ আশা করি না। আমি আশা করি স্বাভাবিক যে পদক্ষেপ, স্বাভাবিক যে উদ্যোগ, সেই উদ্যোগ। আপনি যদি এই যে গুজব বা প্রপাগান্ডার যে কথাটা মিজান ভাই বললেন, সত্যি যদি তার বিরুদ্ধে ওই রকম আইনি অ্যাকশন নিতে যাওয়া হয়, তাহলে এই গুজব বা প্রপাগান্ডা বা অন্যান্য যা কিছু বলেন সেগুলোর পরিমাণ আরো বেশি বাড়বে, জনমনে আরো আতঙ্ক ছড়াবে। সুতরাং গুজব কোন জায়গা থেকে তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে, তার বিষয়ে তার বিরুদ্ধে আপনাকে সচেতনভাবে বিজ্ঞান ভিত্তিক তথ্য উপস্থাপন করে যদি আপনি মানুষকে বুঝাতে পারেন, তাহলে এই জায়গাটিতে অনেক কমিয়ে আনতে পারবেন। যেমন কাদের টিকা দেয়া হবে, কাদের টিকা দেয়া হবে না, এই আলোচনাগুলো এসেছে বিচ্ছিন্নভাবে। মোস্তাক ভাই একটু আগেও বললেন, এই আলোচনাগুলো এসেছে বিচ্ছিন্নভাবে। 18 বছরের নিচে, প্রসূতি, অন্যান্য রোগ আছে, এগুলো নিয়ে ভারতে যে প্রক্রিয়াতে আলোচনা হয়েছে, ভারতের গণমাধ্যমে সুনির্দিষ্ট করে যেভাবে আলোচনা হয়েছে, বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় বা গণমাধ্যম বা অন্য কোনো জায়গা থেকে এই প্রক্রিয়াতে সুনির্দিষ্ট করে আলোচনা হয়নি। বাংলাদেশে আরেকটা জিনিস নিয়ে বাংলাদেশে ভুল বুঝাবুঝি চলছে। ভারতে 2টি টিকা, একটি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, আরেকটি হচ্ছে অ্যাস্ট্রাজেনিকা ওষুধ কোম্পানি এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, তারা যৌথভাবে একটি টিকা উৎপাদন করেছে। সেরাম ইনস্টিটিউট পরিষ্কার হওয়া দরকার। সেরাম আমরা ধরে নিচ্ছি যে আমি জানি সুতরাং সবাই জানে, বিষয়টি তা নয়। সেরাম ইনস্টিটিউট, ভারতের সেরাম ইনস্টিটিউট পৃথিবীর সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান। সেরাম ইনস্টিটিউট যে টিকা উৎপাদন করে তার অতি 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 নগণ্য সংখ্যক টিকা বাংলাদেশে আসবে, পৃথিবীর আরো বহু দেশে এই টিকা যাবে। তার কারণ হচ্ছে তারা পৃথিবীর সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান। সেরাম ইনস্টিটিউট নিজস্ব কোনো টিকা উৎপাদন করছে না, সেরাম ইনস্টিটিউট ভারতের কোনো টিকা উৎপাদন করছে না। এই টিকাটি হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনিকা যেটি উৎপাদন করেছে সেটি এখানে উৎপাদিত হচ্ছে। ভারতে উৎপাদন হচ্ছে দেখে আমরা অনেক আধা ঘন্টার ফ্লাইটে বাংলাদেশে এসে পৌঁছতে পারছে, 9 ঘন্টার ফ্লাইটে লন্ডন থেকে পাউন্ডের দামে বাংলাদেশকে কিনতে হচ্ছে না। সুতরাং এই বিষয়গুলো বাংলাদেশে পরিষ্কার করা দরকার। এখানে আরেকটা আস্থাহীনতার জায়গা তৈরি হয়েছে।
যেহেতু আমার কাছে মনে হয় যেহেতু বাংলাদেশের যারা এই ত্রিপক্ষীয় চুক্তির একটি পক্ষ যেহেতু বেক্সিমকো, এবং বাংলাদেশের প্রেক্ষিতে বেক্সিমকোর গুডউইল সংকট আছে। বেক্সিমকো যে খারাপ প্রতিষ্ঠান, বেক্সিমকোর যে ভালো দিক নেই আমি সেটা বলছি না, আমি বলছি তার সুনামের জায়গাতে একটা বড় রকমের ঘাটতি আছে। তো বেক্সিমকোর সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে এই যে যারা প্রোপাগান্ডা পরিচালনা করছে, প্রোপাগান্ডা চালাচ্ছে, সেই প্রোপাগান্ডাগুলো আরো বেশি ডালপালা মেলা সহজ হচ্ছে। আরেকটা জিনিস, যেমন বাংলাদেশে যেমন প্রস্তুতি জায়গার কথা বলে, আমি আবারও বলছি যে প্রস্তুতির জায়গাতে আপনার নিবন্ধন করতে হবে, তো নিবন্ধন চাপ থেকে কেন? আপনি নিবন্ধন আরো আগের থেকে করতে পারলেন না কেন? একটা। দুই নাম্বার হচ্ছে যে এই টিকার আসলে দাম কত, এটা নিয়েও তো একটা বিভ্রান্তি চলছে। দাম কত? আপনি প্রথমে বলেছেন যে ভারত যে দামে কিনবে আমরা সেই দামে পাবো। ভারত কিনবে সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে প্রথম অবস্থায় যে পরিমাণ কিনবে সেটা 200 রুপিতে। 200 রুপির বাংলাদেশের ডলারে হিসাব করলে $2.72 হয়। তার সঙ্গে যদি আপনি বেক্সিমকোর $1 যোগ করেন তাহলে হয় $3.72। এইটাকে যদি আপনি বাংলাদেশি টাকার হিসাবে মিলান বা ডলারের হিসাবে বলেন তাহলে $3.90 মতো গিয়ে দাঁড়ায়। অর্থাৎ এইখানে কিন্তু বাংলাদেশ কিনবে। গতকালকেও যে মন্ত্রিসভায় যে পাশ হয়েছে টিকা কেনার জন্য 3 কোটি ডোজ টিকা কেনার জন্য 1273.55 লক্ষ টাকা, সেটা হিসাব করলে দেখা যায় সেরাম ইনস্টিটিউটকে দেওয়া হচ্ছে 425 কোটি টাকা। ডেইলি স্টারের একজন সংবাদকর্মী বলছিলেন যে মন্ত্রীদের একজন তাকে বলেছেন যে বাংলাদেশের খরচ $5 পড়বে। তো এই যে বিষয়টা, এইগুলো নিয়ে আরেকটা বিতর্ক তৈরি হবে। তো বাংলাদেশ সরকার এই বিষয়গুলো পরিষ্কার করছে না কেন? ঠিক আছে আমরা $5 কিনবো, আমরা $4 কিনবো। তো এই যে বিতর্ক তৈরি হওয়ার মতো অনেক উপাদান সরকারের মেকানিজমের মধ্যে রয়ে গেছে। একটা হলো প্রতিক্রিয়াশীলরা বিতর্ক তৈরি করছে ইচ্ছে করে, এখানে ভারত আছে বলে। আরেকটা হচ্ছে সরকারের মেকানিজমের ভিতরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেকানিজমের মধ্যে অনেক দুর্বলতা রয়ে গেছে। তারা যে কথা বলছে দেশের মানুষ সেই কথা বিশ্বাস করছে না, কারণ এই করোনা কালে তাদের এই শতভাগ প্রস্তুতি বিষয়ক যে প্রোপাগান্ডা তারা নিজেরা চালিয়েছে, এই কারণে সাধারণ মানুষকে তারা বিভ্রান্ত করেছে। এই দায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিতে হবে। জি, আমরা একটু শুনে আসতে চাই ডাক্তার মোস্তাক হোসেন, আপনি যদি এই বিষয়ে কিছু আসলে বলেন। দুটি বিষয় একটু পরিষ্কার হতে চাই। একটি হচ্ছে যে নিবন্ধন আগে কেন করা গেল না, সেই প্রশ্নটি রেখেছেন গোলাম মুর্তজা এক। আর 2 নম্বর হচ্ছে যে সাধারণ মানুষ যখন টিকা নেবে সেই জায়গায় মানে খরচের কোনো বিষয় আছে কিনা। একবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল টিকা আসলে বিনামূল্যে দেওয়া হবে, একটু পরিষ্কার হতে চাই। হ্যাঁ, নিবন্ধন আমার মনে হয় যথাসময় খুব একটা দেরি হয়নি। প্রথম পর্যায়ে যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা করবেন তারা কিন্তু ইতিমধ্যেই ইপিআই এর সরবরাহকৃত যে তারা তাদের নিবন্ধন করে ফেলেছেন। মাইক্রোসফট এক্সেলে ইপিআই তাদের ফরম্যাট দিয়েছে, তাদের নিবন্ধন প্রায় সমাপ্ত। তাদের পরে প্রথম পর্যায়ে 100 জন, তারপরে সমস্ত জেলা উপজেলা চিকিৎসা প্রতিষ্ঠানের স্বাস্থ্যকর্মীরা দেবেন, তারপরে বেসরকারি হাসপাতালের চিকিৎসা কর্মীরা দেবেন। এদের কিন্তু নিবন্ধন তাদের একসঙ্গে তারা প্রাতিষ্ঠানিক নিবন্ধন করছেন। যারা এর বয়স ভিত্তিক করবেন বা অন্যান্য পেশায় যারা আছেন, স্বাস্থ্য পেশায়, তাদেরটা শুরু হবে প্রায় 3 থেকে 4 সপ্তাহ পরে। কাজেই এর মধ্যে যত সময় পাচ্ছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী এটুআই সেই দপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তরের MIS, তারা কিন্তু প্রতিনিয়ত এই অ্যাপটাকে নিয়ে তারা ট্রায়াল দিচ্ছেন এবং কত সহজভাবে করা যায় এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় পরীক্ষা হচ্ছে। কাজেই তারা বলেছে যে আপনাদের বলেন সবচেয়ে সর্বশেষ কবে প্রয়োজন হবে, কারণ যতই সময় পাবো ততই আমরা এটা সোজা করতে পারবো। যখন এটা ব্যবহারে চলে যাবে তখন হয়তো বড় ধরনের পরিবর্তন করতে গেলে হয়তো একটা সমস্যা হবে। কাজেই বয়স ভিত্তিক এবং অন্যান্য পেশা তাদের নিবন্ধন করবার জন্য যে অ্যাপটা, আমার মনে হয় খুব একটা দেরি হবে না। 25-26 তারিখে এটা শুরু হবে এবং তার সম্ভবত 3 থেকে 4 সপ্তাহ পরে সেই টিকাটা হবে। এবং এই নিবন্ধনটা এমন ব্যবস্থা, যেটা আমি জেনেছি, আমি নিজে আইটি বিশেষজ্ঞ না, আপনি আপনার বয়স লিখবেন NID কার্ড অনুযায়ী, আপনি স্বয়ংক্রিয়ভাবে আপনার সিরিয়ালটা আগে চলে যাবে। আপনি আপনার পেশায় লিখবেন যে আমি ট্রাফিক পুলিশ, আপনার সিরিয়ালটা আগে চলে যাবে। আপনি বলবেন যে আমি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আপনার আগে চলে যাবে। কাজেই অ্যাপটা একটু কষ্ট করে দেরি করেও যদি হয় তাহলে আমাদের কাগজে বসে যে অগ্রাধিকার তালিকা করা সেই কষ্টটা প্রয়োজন হবে না। এখন আমাদের দেশের অনেক প্রান্তিক মানুষ তারা নিজেরা স্মার্টফোন বা এগুলো তারা হয়তো পারবেন না। তাদের জন্য তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় প্রতিটি ইউনিয়নে, গ্রামে তাদের সেবা কেন্দ্র আছে বলে আমরা জানি, অধিকাংশ জায়গায় হয়তো আছে। শহরাঞ্চলে এই সেবা কেন্দ্রগুলো আমাদের খুলতে হবে। শহরাঞ্চল হচ্ছে প্রদীপের তলায় অন্ধকার, বিশাল হাসপাতাল আছে, বিশাল আইটি প্রতিষ্ঠান আছে, কিন্তু
ওই যে ঘনবসতি এলাকায় প্রান্তিক মানুষ বা ভাসমান মানুষ তাদেরকে রেজিস্ট্রেশন করবার জন্য আমাদের স্বাস্থ্য বিভাগ, আমাদের সমাজ কল্যাণ বিভাগ, নানা রকম বেসরকারি সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা এবং ওয়ার্ড কাউন্সিলররা তাদেরকে একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। এইখানে দেখছি যে আমাদের শহরাঞ্চলে, বিশেষ করে বড় বড় শহরে স্থানীয় সরকারের জনবল এবং কাঠামোটা খুবই দুর্বল। ছোট শহরে কিন্তু পৌরসভার যারা মেয়র তারা কিন্তু আরো সহজে এটা করতে পারবেন। তা এটা হচ্ছে বিষয়। আর সরকারের ঘোষিত নীতি হচ্ছে প্রত্যেকটা নাগরিককে বিনা পয়সায় টিকা দেওয়া। এটা মাননীয় প্রধানমন্ত্রী নিজে কয়েকবার বলেছেন। জি। আমি অবশ্যই আস্থা রাখবো মাননীয় প্রধানমন্ত্রীর কথায়। সার্বজনীন টিকা দেওয়া হবে। একটা পর্যায়ে পার হলে হয়তো বেসরকারি খাতে তাদেরকে টিকা মানে তাদের মূল্যের বিনিময়ে টিকা দেওয়ার অনুমতি দেওয়া হবে। এটা হচ্ছে যেভাবে আমরা টেস্টিং ফ্যাসিলিটিসটা বেসরকারি খাতে দেওয়া হয়েছে একটা নিয়ম নীতি করে, এবং যারা টেস্ট করবে তাদের সেই অবকাঠামো আছে কিনা, প্রশিক্ষিত জনবল আছে কিনা, টিকার বিষয়েও সেটি করা হবে। যে বড় বড় বেসরকারি হাসপাতালগুলো এবং ডায়াগনস্টিক সেন্টার যেগুলো খুব পরিচিত এবং তারা স্বাস্থ্যসেবা দিয়ে থাকে, তাদেরকে কতগুলো নিয়ম নীতি এবং মূল্য নির্ধারণ করে সেটি তারা করতে পারবেন। এর আগে যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠান টিকা নিয়ে আসতে পারেন, ভ্যাকসিনকে যেভাবে সরকারের কাছে বিক্রি করেছে তারাও তাদেরকে সেটা বিক্রি করবে, আনার বিষয়ে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। এক সেকেন্ড মোস্তাক ভাই, আমি একটু আপনার সাথে একটু ডিফার করি। যারা আমাদের দেশে কোনো চিকিৎসা নেয় না, কিছু হইলেই তারা কেনা বলে বোম্বে চলে যায়, ব্যাংককে চলে যায়, তারপরে তাদেরকে কেন আপনি বিনামূল্যে টিকা দিবেন? আমি আজকে নাকি সংসদে আমাদের একজন সদস্য বলেছেন এটা, যে আপনি সবাইকে কেন টিকা দিতে হবে? তারা তো এই দেশে কোনো চিকিৎসা নেয় না। যেই বড় লোকগুলা যাদের গার্মেন্টস শ্রমিককে আপনি দিবেন, গার্মেন্টস মালিককে কেন বিনা পয়সা টিকা দিবেন? বরং এদের থেকে চার্জ নিয়ে টিকা দেওয়া হোক, আমি এটা প্রস্তাব করব। আর কোন অবস্থাতেই যদি সবকিছু ফ্রি করে দেন তাহলে এই দেশের যেটা সমস্যা হবে, আমি বলি আপনি মসজিদের মধ্যে তাবুরক বিতরণ করতে গেলেও কিন্তু একটা হাঙ্গামা বাজে, এগুলো হবে। কিন্তু আমি মনে করি যাদের সামর্থ্য আছে, অতিরিক্ত সামর্থ্য, যারা আমাদের দেশের কোনো চিকিৎসা হাসপাতালেই যায় না, তাদেরকেও আপনি বিনা পয়সা কেন টিকা দিবেন? ওই টিকা তারা ওখানে গিয়ে দেখ, অথবা কমার্শিয়ালি নিয়ে আসা হোক। মিজান ভাই, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে এই যে পরিকল্পনার কথা বলছিলাম, যেটা মুস্তাক ভাই বললেন যে কাউন্সিলর স্থানীয় সরকার, আপনি কাউন্সিলরদের সাথে আলোচনা করে দেখেন। নিউজ 24 কে আমি অনুরোধ করি কাউন্সিলরদের সাথে আলোচনা করে দেখেন। আজকে পর্যন্ত কোনো কাউন্সিলর বা তার কর্মী বাহিনীর সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মিটিং হয়নি, তাদেরকে কোনো কিছু জানানো হয়নি। মুস্তাক ভাই যে প্রস্তুতির কথা বলছেন সেটা 500, 700, 2000 মানুষের প্রস্তুতি, টিকা দেওয়ার প্রস্তুতির কথা বলছেন। 17 কোটি মানুষের মধ্যে যদি আপনি 9 কোটি বা 10 কোটি মানুষের কথা চিন্তা করেন, এই পুরো পরিকল্পনার মধ্যে মুস্তাক ভাইয়ের কথার মধ্যে আমি সেই পরিকল্পনা পেলাম না। কমিউনিটি হাসপাতাল পর্যন্ত যাবেন, সেখানে একটা প্যারাসিটামল কিভাবে খাইতে হয় সেই লোক আছে, করোনা টিকা দেওয়ার এক্সপার্ট লোক নাই। আপনি যদি প্রশিক্ষণ না দেন, ওইখানে যদি টিকা দিতে যান, তাহলে আপনারা তো বিপদ তৈরি করবেন। এই বিপদ যে তৈরি হবে, একদিকে প্রপাগান্ডা আর একদিকে এই বিপদ, দুটো আমার মনে হয় আমি ডাক্তার মোস্তাক হোসেন এই বিষয়টি যদি একটু ডাক্তার মোস্তাক হোসেন বলছিলেন আপনি। জি হ্যাঁ, কমিউনিটি ক্লিনিকে যিনি হেলথ কেয়ার প্রোভাইডার তিনি কিন্তু টিকা করার বিষয়ে অভিজ্ঞ এবং তারা এখন টিকা দিয়ে থাকেন। এই যে ইপিআই এর যে টিকা অভিযান হয় প্রতি বছর, এবং যারা গর্ভবতী নারীদেরকে টিটেনাস টিকা দেওয়া হয় ওরাই দিয়ে থাকে। কমিউনিটি ক্লিনিক তারা খুবই প্রশিক্ষিত, এবং সেখানে পরিবার কল্যাণ, পরিবার পরিকল্পনার কর্মীরাও তারা টিকাতে অভিজ্ঞ, এবং হেলথ অ্যাসিস্ট্যান্ট, স্যানিটারি ইন্সপেক্টর, হেলথ ইন্সপেক্টর, বরঞ্চ বলতে পারেন যে অনেক ডাক্তারের চেয়ে তারা বেশি অভিজ্ঞ। তবে হ্যাঁ, তার চাইতে আরো গ্রাসরুট লেভেলে গেলে ইপিআই যারা টিকা দিচ্ছেন তারা দিতে পারবেন। আমার মনে হয় মূল চ্যালেঞ্জটা হবে এই যে বয়স ভিত্তিক রেজিস্ট্রেশন, যাদের এই টেকনিক্যাল ইয়েটা নাই, অ্যাক্সেসটা নাই, তাদেরকে এই সহায়তা দেওয়ার জন্য এগিয়ে আসা, যে তারা যে সেবা কেন্দ্রে যাবেন, ইউনিয়ন কার্যালয়ে বা শহরাঞ্চলে যারা ভাসমান মানুষ রাত্রেবেলা ফুটপাতে ঘুমায় বা বিভিন্ন জায়গায়, তাদেরকে নিবন্ধনের আওতা নিয়ে আসার জন্য একটা বিশেষ, আমি বলছি এটা আমরা একেবারে শেষ করছি। আমরা একটু অধ্যাপক ডক্টর মিজানুর রহমান প্রত্যাশার জায়গাটা দিয়ে শেষ করতে চাই, একেবারে 30 সেকেন্ডে যদি বলেন। যখন টিকা পুরোপুরি দেওয়া শুরু হবে, দেখেন আজকে সংক্রমণের পরিমাণ হচ্ছে 3.96। আমার কাছে যেন মনে হয় আগামী 2 সপ্তাহের মধ্যে সংক্রমণ শূন্যের খুব কাছাকাছি চলে আসবে। আরেকটা থ্রেট টিকার জন্য, এটা মানুষ মনে করবে ইয়ে তো করোনায় চলে গেছে আর টিকা দিয়ে কি হবে। এই কারণেই মিজান ভাই, এই কারণেই অ্যান্টিবডি টেস্টটা খুব জরুরি ছিল।
এই কারণেই অ্যান্টিবডি টেস্ট করা দরকার, জরুরি ছিল বাংলাদেশে, মজার ব্যাপার যেটা আমরা হচ্ছে করি নাই, যেটা স্বাস্থ্য মন্ত্রণালয় করে নাই। জি, অনেক ধন্যবাদ দিতে। আমরা আশা করতে চাই যে সরকার নিশ্চয়ই বুঝে শুনে ব্যবস্থাপনার দিকে যাবে, একই সঙ্গে কাদের আসলে টিকা নেওয়া প্রয়োজন, কাদের টিকা নেওয়া প্রয়োজন সে বিষয়টিও আসলে সাধারণ মানুষ পরিষ্কার ধারণা পাবে টিকা নেওয়ার আগে। অনেক ধন্যবাদ ডাক্তার মোস্তাক হোসেন, গোলাম মুর্তজা অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সবাই নিউজ 24 এর নিউজ রুম সংবাদ দেওয়ার জন্য। দর্শক যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি, নিশ্চয়ই দেখা হবে আগামীকাল একই সময়। ভালো থাকবেন।